আপনার হয়তো কথা ভুল হচ্ছে, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে আমার ট্রেন মিস হয়ে যাবে। ও তাই, ভুল হচ্ছে আমার। কোনটা ভুল আর কোনটা ঠিক আমাকে এখন তোর কাছ থেকে শিখতে হবে, তাই না? নীল চৌধুরীকে এখন তোর কাছ থেকে শিখতে হবে। বলেই দিলাম চুল ধরে টান। লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার খুব লাগছে। কাজটা করার সময় মনে ছিল না ফলো করছিস, তাও আবার নীল চৌধুরীকে? দেখুন, আমার কালকে এক্সাম আছে, প্লিজ আমাকে বাসায় দিতে দিন, দোহাই লাগে আপনার। এক্সাম তুই এখানে দে, বলেই ধাক্কা দিয়ে রুমে ঢুকতে রুম লক করে দিলাম। ধাক্কাটা এত জোরেই ছিল, আমি দেয়ালে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। নীল চৌধুরীকে ফলো করার ফল এখন থেকে তুই ভোগ করবি, আর তোর সাথে করবে তারা যারা তোকে পাঠিয়েছে। সকালবেলা জ্বালানা দিয়ে চোখে আলো এসে ছুঁয়ে দিল। তখন চোখ খুলে দেখলাম আমি একটা অজানা জায়গায়। মাথায় খুব ব্যথা করছে, রক্তগুলো শুকিয়ে কপালে লেগে আছে। কিছু মনে করতে পারছি না আমি কোথায়। ধীরে ধীরে কালকের কথা মনে পড়ে গেল। আমার বুক ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে, হে আল্লাহ, এখন পাপের শাস্তি তুমি আমায় দিচ্ছ। আমার 2টা বছরের পরিশ্রম আজ এভাবে শেষ হয়ে গেল। মা, মা গো, আমি যে আর পারছি না। তোমার কথা চাচুর সাথে দেখা করতে আসলাম, আর কি হলো আমার সাথে? ও মা, মা গো, তুমি কোথায়? শুনতে পাচ্ছ আমার কথা? আমি তো একা খুব ভয় পাই। মা, আমি আর পারছি না, বলেই কাঁদতে লাগলাম। এখানে যে আমার সাথে কেউ নেই, আমি যে একা মা, আমার খুব ভয় লাগছে। বাবা, ও বাবা, তুমি কোথায়? কাঁদতে কাঁদতে আবার কখন জানি ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং স্যার। স্যার, আজকে ঈশান গ্রুপ অফ কোম্পানির সাথে ডিলটা কি ফাইনাল করব? ওনার জানতে চাইছিলেন। রাত 9টায়। ইয়াহ স্যার। ব্রেকফাস্ট করে অফিসের জন্য রেডি হয়ে নিচে চলে আসলাম। আরে ওই মেয়েটা কি আছে নাকি পালিয়েছে? রনি, রনি। ইয়ে স্যার। এনি ইনফরমেশন? স্যার, স্যার কোনো কথা বের করতে পারছি না, শুধু একটা কথাই বারবার বলছে আমাদের নাকি কোথাও ভুল হচ্ছে। এইসব ড্রামা করে কিছুতেই পার পাবে না। তোমরা ট্রাই করো, আর প্রয়োজন হলে ইনকোয়ারি করে বের করতে হবে। আর তোমরা না, নিন্স বা জেন্টসকে দিয়ে করাবে, আন্ডারস্ট্যান্ড? কোনো পুরুষ যেন টাচ না করে। ইয়া স্যার, আন্ডারস্টুড। অফিস আসার পর কাজে মন দিলাম। দেখুন, আমি কিছু জানি না, আমাকে কেন এত জোর করছেন? আমি সত্যি বলছি, আমাকে কেউ পাঠায়নি, আপনাদের কথা ভুল হচ্ছে। এত কিছুর পরও কিছু বের করতে পারলাম না। আচ্ছা, আমার কি আসলে কোথাও ভুল হচ্ছে? না, ভুল হবে কেন? আমি তো ঠিকই দেখেছি। ওই সিট থেকে একটা মেয়ে আমাকে ফলো করছিল। ওই দিন রহিম চাচাকে দেখতে যাচ্ছিলাম, ট্রেনের মধ্যেই দেখলাম কেউ একজন আমাকে ফলো করছে, আর তাই ওকে ধরে নিয়ে আসলাম। আমার কেন ভুল হবে? আমি তো ঠিকই দেখেছি। নীল চৌধুরীর ভুল হতে পারে না। না, ওদের ওপর আমার ভরসা করা যাচ্ছে না। ওরা কিছু বের করতে পারবে না, যা করার আমাকেই করতে হবে। দেখতে দেখতে 7 দিন চলে গেল। কি পরিমাণ কষ্ট ভোগ করেছি আল্লাহই ভালো জানে। নিন, খেয়ে নিন। আমাকে যেতে দিন না প্লিজ, আমি খাবো না। স্যার, এই মেয়ের থেকে কিছু বের করা পসিবল হবে বলে মনে হয় না। তাছাড়া ও এই 7 দিনে পানি ছাড়া আর কিছুই খায়নি। ওকে, তুমি যাও, আমি দেখছি। স্যার প্লিজ আমাকে যেতে দিন, আমার বাসায় কী অবস্থা চলছে আপনি একবার ভাবুন। স্যার, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি স্যার, তাহলে কেন আমার সাথে এমন করছেন? খাবারটা খেয়ে নাও। আমি খাবো না। কি হবে না খেলে? মরে যাবো তাই তো? এর চেয়ে তো আর বেশি কিছু হবে না। পরিবার পরিজনদের ছেড়ে এখানে পড়ে আছি, তার চেয়ে মরণই আমার জন্য ভালো। শেষ তোর ড্রামা? কি ভেবেছিলি এইসব কথাতে আমার মন উদার হয়ে উঠবে আর আমি তোকে যেতে দিব? কিছুতেই না। যতদিন না তুই নিজের মুখে স্বীকার করবি সব, ততদিন এভাবেই থাকবি।
নীল চৌধুরীর মন এতটাও উদার কোনো দিন হতে পারে না বলেই চলে যেতে নিলাম। ধপাস করে কিসের শব্দ হলো, ঘুরে তাকালাম, দেখি মেয়েটা পড়ে গেছে। যত নাটকই করো না তুমি, কোনো লাভ নেই, কোনো লাভ হবে না বলেই চলে গেল। আর এইদিকে নিশির বাড়িতে কান্নার রোল পড়ে আছে। আর কেউ কেউ বলছে ছেলের হাত ধরে পালিয়েছে, বাজে বাজে কথা শোনাচ্ছে। বাবা হয়ে আমি কি করে বিশ্বাস করি এ কথা? আমি যে আমার মেয়েকে খুব ভালোভাবে চিনি। আমি তো এমন মেয়ে জন্ম দিইনি। ও নিশিমা, কোথায় তুই? আজ যে পাচ্ছি না। বলে নিশির বাবা কাঁদতে লাগলো। আর নিশির মা, দেহে প্রাণী যদি না থাকে তাহলে আর কেমন থাকেন আপনারাই ভাবুন। নিশিকে হারানোর শোকে সবাই কাতর হয়ে আছে। স্যার, এত সময় হয়ে গেল মেয়েটা অজ্ঞান হয়ে আছে। তা নিয়ে তুমি ভেবো না, ঠিক হয়ে যাবে বলেই চলে আসলাম। হাঁটতে হাঁটতে স্টোর রুমে দিকে গেলাম। মেয়েটা তখন যেভাবে পড়েছিল এখনও সেইভাবেই আছে। নীল ডাক্তারকে কল করলো। জি স্যার। ওকে গেস্ট রুমে নিয়ে যাও। ডাক্তার আঙ্কেলকে কল করলাম। হসপিটালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ওকে আইসিইউতে নিয়ে চলে গেল। ডাক্তারকে দেখে এগিয়ে গেলাম। আঙ্কেল, আমি কি ওকে বাসায় নিয়ে যেতে পারি? ওকে বাসায় নিয়ে আসার পর ওর অবস্থা এখন ভালো। কিছুক্ষণ পর ওর রুমে গেলাম। দেখো, তুমি আমাকে বলে দাও তোমাকে কে পাঠিয়েছে, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, আর নয়তো এখানেই শেষ করে দিব। স্যার বিশ্বাস করুন, আমাকে কেউ পাঠায়নি। আমি চাচুর। সেট আপ! আমি তোমাকে হিস্টোরি বলতে বলিনি, শুধু বলেছি কে পাঠিয়েছে, শুধু নামটা বলো। আমি কার নাম বলবো? আমাকে কেউ পাঠায়নি। আমি তো আপনাকে ফলো করিনি, কেন আমাকে এনেছেন? তারপরও একই কথা বলছে, আমি নাকি ভুল করেছি। রেগে রুম থেকে বের হয়ে আসলাম। ইয়া নীরব, কি বলছো তুমি? ওকে নেক্সট ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা করো। ইয়েস স্যার। ডক্টর, পেশেন্টের এখন কি অবস্থা? যখন চোখ খুললাম তাকিয়ে দেখলাম আমি হাসপাতালে। কিন্তু কিভাবে? পাশে তাকিয়ে দেখি একজন মহিলা ডাক্তার পাশে বসে আছেন। কি রে মা, কেন এইভাবে নিজের ক্ষতি করছিস? এইভাবে কেউ হাত কাটে? ভাগ্য ভালো ছিল তাই বেঁচে গিয়েছিস। মরতে তো চেয়েছিলাম, বেঁচে থেকেই বা কী করবো? হ্যাঁ, মা বাবা ভাইকে ছেড়ে আছি। কোথায় আছি, কেন আছি, কত কষ্ট সহ্য করছি, কেনই বা সহ্য করছি কিছুই জানি না। তার চেয়ে মরে যাওয়াটাই ভালো নয় কি? কেন, কি হয়েছে তোর? আমাকে বল। আমি তোর মায়ের মতো, আমি তোকে সাহায্য করব। জানিস, আমার না একটা মেয়ে ছিল তোর সমান, কিন্তু আমাকে একা করে দিয়ে চলে গেছে। আর যখন তোকে দেখলাম মনে হলো আমি আমার মেয়েকে দেখছি। জানিস, এই 3 দিন ধরে তোর খেয়াল রাখছি, তোর পাশে আছি, কিন্তু তোর জ্ঞান ফেরার কোনো নামই নেই। আমাকে বল, আমি এই ঢাকাতেই থাকি, হাসপাতালের পাশেই আমার বাসা। আমাকে আপন ভেবে বল, আমি তোকে যতটুকু সম্ভব সাহায্য করব। তারপর নিশি বলতে লাগলো, মা প্লিজ, কাল এক্সাম, আমি আর যাবো না, আমার পড়তে হবে। লক্ষ্মীর মা আমার, দেখ তোর চাচ্চু চাচ্চি কত আদর করে। তুই একবার গিয়ে বলে আয় না মা, বেশিক্ষণ লাগবে না। বাবা, তুমি মাকে বলো না প্লিজ, আমি যাব না। না মা, তুই যা, এনে টাকা ধর আর তাড়াতাড়ি বেরিয়ে পড়। বাবা, তুমিও যে কি বুঝি না। ওকে, আমি রেডি হয়ে আসি। আরে রেডি হতে তো 3 দিন লাগবে। আমার মেয়েটা এমনিতেই অনেক সুন্দর। তারপর বেরিয়ে গেলাম চাচার বাসার উদ্দেশ্যে। চাচার বাসায় গিয়ে সবার সাথে দেখা করে তাদের সাথে লাঞ্চ করে বাসা যাবার উদ্দেশ্যে বের হই। স্টেশনে এসে দেখি ট্রেন আছে। আমার ট্রেনে জার্নি করতে অনেক ভালো লাগে, আর এখন ট্রেনে যেতে পারবো, তাই ট্রেনে রওনা দেই। যখন আমাদের গ্রাম স্টেশনে আসবে তার আগে স্টেশনে কিছু লোক আমাকে ধরে নিয়ে যায়। আমি নাকি কাকে ফলো করছি। আমি এত করে তাদেরকে বলছি যে আপনাদের কোথাও ভুল হচ্ছে, কিন্তু আমার কথা শুনেনি। আমার 2 বছর কষ্ট করে লেখাপড়া করে কোনো লাভ হলো না, আমি পরীক্ষা দিতে পারিনি। আমাকে কোথায় ধরে নিয়ে গেছে আমি নিজেও জানি না। তারপর ওরা আমাকে জিজ্ঞাসা করতে থাকে আমাকে কে পাঠিয়েছে, কোন লোকে পাঠিয়েছে।
আমি যখন বলছি আমাকে কেউ পাঠায়নি, তখন আমাকে মেরেছে পর্যন্ত। আমার জ্ঞান হওয়ার পর আমি কখনো মার খেয়েছি কিনা আমার মনে নেই। সেই আমি এত মার খেলাম যে আমি রাতে একা এক রুম থেকে অন্য রুমে যেতে ভয় পেতাম। সেখানে একা একা রাত অন্ধকারে কাটাচ্ছি। আমি আর পারছি না আন্টি, বলেই কাঁদতে লাগলাম। কতদিন এভাবে বেঁচে থাকা যায় বলেন? আমি আর পারছি না। সেদিন বিকালে দুটো মেয়ে আমাকে দেখতে আসলো। তখন ওরা ছুরি দিয়ে কিছু একটা কেটে খাচ্ছিল। তারপর ওরা নিজেদের মধ্যে কি নিয়ে কথা বলতে বলতে ছুরিটা ফেলে চলে যায়। আর আমিও ভাবলাম এভাবে বেঁচে থাকা চেয়ে মরে যাওয়াটাই ভালো। তাই এই সুযোগটা হাতছাড়া করলাম না, কেটে ফেলাম হাতটা। যখন হাতটা কাটছিলাম আমার বাবা, ভাইয়া, মার সবার কথা খুব মনে পড়েছিল, কিন্তু আমি কি করব? আমিও যা সহ্য করতে পারছিলাম না, তাই এই ডিসিশনটা নিলাম। ডাক্তার দিকে তাকিয়ে দেখলাম চোখে পানি। এতক্ষণ কেবিনের পাশে দাঁড়িয়ে নিশির সবগুলো কথা শুনেছি। এ কি করলাম আমি? নিজ হাতে একটা নির্দোষী মেয়েকে এইভাবে শাস্তি দিলাম। মেয়েটা আমাকে কতবার বলেছিল আমার ভুল হয়ে যাচ্ছে। আমি যদি একটা বারের কথা শুনতাম তাহলে তো এমন হতো না। মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে। নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়ছে। চোখের পানি মুছে পাশে তাকাতেই কেউ দৌড়ে পালাতে লাগলো। আচ্ছা, তোর বাসায় যাওয়ার রাস্তা এইখান থেকে কত দিক দিয়ে যাওয়া যায় বলতো? কয়েকটাই তো আছে, কেন? মনে কর একটা রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি চলাচল বন্ধ, তখন তুই কি করবি? সিম্পল, অন্য কোনো রাস্তা যাব। আমি এইটাই তোকে বোঝাতে চাচ্ছি। মানে দেখ, তুই যখন দেখলি এত করে বলে ওদের থেকে কিছু জানতে পারলি না, কেন তোকে এনেছে, কেন মারছে, তার জন্য অন্যভাবে কি জানা যায় না? তা ঠিক, কিন্তু আন্টি আমি তো নক করা। আমি যে বের হয়ে কারোর সাথে কথা বলবো তার কোনো সুযোগই পাইনি। ওকে, আজ থেকে পাবি। আমি তোকে সেই সুযোগ করে দিব। এখন আগে এইটা খা। আমি খাবো না, প্লিজ আন্টি। না খেলে তো আর ওদের থেকে জানতেও পারবি না কিছু। আর এইভাবে নিজেকে কারা শেষ করে জানিস? বোকারা, যারা ভীতু, ওরা এইভাবে কোনো কিছু না করে মরে যায়। ঠিক আমার মায়ের মতো করে আমাকে আদর করছে, আমাকে বুঝাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। আর কাঁদিস না, এবার নিজেকে তৈরি করে নে। বলে খাইয়ে দিতে লাগলো। এখন শুয়ে থাক, আমি একটু বাকিদের দেখে আসি। একা একা শুয়েছি, কেমন যেন লাগছে। নিজের কাছে আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। কারো পায়ের শব্দ শুনে দরজায় তাকালাম, দেখি নীল চৌধুরী। মুখটা অন্যদিকে ঘুরে শুয়ে রইলাম, এর মধ্যেই ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। এই একটা মেয়েকে আমি কি পরিমাণ কষ্ট দিয়েছি। প্রথম দিনের সাথে আজকের চেহারা এতটাই পরিবর্তন হয়েছে যে কেউ হয়তো চিনতেও পারবে না। শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। কি চেহারা! আজ কি হয়েছে তার জন্য দায়ী আমি। অনেকক্ষণ তাকিয়ে থাকলাম মনের অজান্তে। মেয়েটার কপালে একটা চুমুকে দিয়ে আসলাম। ওকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে, তাই আমি বাসায় চলে আসলাম। দুজন গার্ড দিয়ে এসেছি। হসপিটাল থেকে আসার পর ওকে ওর বাসায় পাঠিয়ে দেব। কিন্তু ওর যা অবস্থা, এখন পাঠালে তো আরও প্রবলেম হয়ে যাবে। আগে বাসায় এনে আগের মতো সুস্থ করে তুলতে হবে, তারপর বাসায় ফিরিয়ে দেব। বাসায় এসে কিছুতেই ঘুমাতে পারছিলাম না। বারবার মেয়েটার মুখ আমার সামনে করো। হ্যাঁ, তা করা যায়। আর তাদের সাথে এসে যোগ দেয় জেমস। নিসি আর নিন্স জেমসকে সব খুলে বলল। খুব অল্প সময়ের মধ্যেই তারা বেস্ট হয়ে গেল। যাক বাবা, ডিলটা হয়ে গেল, টেনশন শেষ। এইটা নিয়ে আরও টেনশনে ছিলাম। ওরে বাবা, এত কল, তাও আবার নিন্স। আবার ওই মেয়েটা কিছু করলো না তো? হ্যাঁ নিন্স, বলো কি বলছো এসব? আমি এখনই আসছি। ওকে নিশি, তুমি শুয়ে থাকো, আমরা আমাদের রুমে যাই। স্যার আসছে, আর এসে এখানে দেখলে প্রবলেম হতে পারে। বলে নিন্স আর জেমস চলে গেল। কি করলাম আমি? নিজের একটু ভুলের জন্য না জানি আবার মেয়েটা অসুস্থ হয়ে পড়ে।
কেন করলাম এটা? উফ, নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। সকাল থেকে না খাওয়ার কারণে এখন আমার খুব খারাপ লাগছে, কেমন যেন লাগছে, কাউকে ডাকতেও পাচ্ছি না। খুব দ্রুত ড্রাইভ করে নিয়ে চলে আসলাম। এসেই নিশির রুমে চলে গেলাম। গিয়ে দেখি পানির গ্লাসটা নিতে চাইছে, কিন্তু পারছে না। কে মুখের মধ্যে পানির গ্লাস ধরে ধরলো। আমি পুরোটা পানি খেয়ে নিলাম। খেয়ে দিল পানি। তাকিয়ে দেখি রাক্ষসের মতো আমার দিকে তাকিয়েছে একজোড়া চোখ, মনে হচ্ছে চোখ দিয়ে গেলে খাবে। কি কি কি- কি- কি হলো? আপনি আমার দিকে তাকিয়েছেন কেন? দেখেন, এভাবে তাকাবেন না। হে আল্লাহ, এই তো কোনো কথাই শুনছে না। আমাকে কি তোমার কাজের লোক মনে হয়? তোমাকে খাইয়ে দেব? আমার কাজ নেই? এখন পর্যন্ত খাওনি কেন? আপনার জন্যই তো। আপনি চলে গিয়েছিলেন কেন? দেখো মেয়ে, আমার এত ঢং করার কোনো ইচ্ছে নেই। কি ভেবেছো? হ্যাঁ, এইভাবে খাবার মাঝখানে তোমাকে বারবার দেখবো আর তোমার প্রেমে পড়ে যাব, তারপর তোমাকে নিয়ে আমি সংসার করব? তোমরা গরিবরা তো এইটা খুব ভালো করে পারো, কিভাবে একটা বড় লোকের গলায় ঝুলে পড়বে। তোমাদের আর কি বলবো, আসলে গরিব আছো তাই থাকো, বড় লোক হওয়ার স্বপ্ন দেখো না। শুধু একবার সুস্থ হও, তারপর এখান থেকে বিদায় হও বলে বলে চলে আসলাম। কি বললো উনি? আমি কি এমন করেছিলাম যার জন্য এইভাবে কথা শোনালো? আমি কি কখনো ওনাকে এমন কিছু বুঝিয়েছি? খুব ছোট মনে হচ্ছে নিজেকে। ওনার কথাগুলো শুনে খুব কষ্ট লাগলো, কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়েছি জানা নেই। স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে? আমি কি ডক্টরকে কল করব? হাত দিয়ে ইশারায় থামাতে বললাম নিন্সকে। বিকেলবেলা হ্যাঁ, বলো জেন্স। ইয়া জেন্স, আই এম ওকে। নিশি কি করছে? হ্যাঁ, বলো। জেন্স আমার খুব বিশ্বস্ত লোক, যার জন্য আমি তার কাছে ওই দিন কি হয়েছিল সব বললাম। আমি বুঝতে পারছি না। ওকে, আমি দেখছি। তুমি নিশির দিকে খেয়াল রেখো। আর নিশি কি খেয়েছিল? ওকে, নিশির ঘুম ভাঙার পর আমাকে বলো। কিন্তু জেন্স, আমি তো ওই সিটে ছিলাম না। ওই সিটে একটা অন্য মেয়ে ছিল। ও নামার পরপরই আমি ওই সিটে গিয়েছিলাম। আমার স্টেশন সামনে, তাই এগিয়ে গিয়ে বসেছিলাম। এতক্ষণে বুঝতে পারলাম উনি কেন আমার সাথে এমন করেছিলেন। কিন্তু একটু আগে কি বলে গেল কথাগুলো! ছি, আমি ওনাকে ভালোবাসার জন্য এমন করেছি? ভাবতেই ঘৃণা লাগছে আমার। হঠাৎ আর্জেন্ট কাজে বরিশাল চলে আসতে হলো। 2 দিন পর বাসায় আসলাম। এই 2 দিন শুধু বারবার নিশিকে মনে পড়ছে, তার কথাগুলো মনে পড়ছে। দেখতে ইচ্ছে করছে খুব, কিন্তু পারিনি। ওই দিন এইভাবে কথাগুলো না বললেও পারতাম। আজ গিয়েই সরি বলে দেব। সেই দিনই বাসা চলে যেতেছিলাম, কিন্তু আমি তো খুব দুর্বল। কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে। আজ কিছুটা সুস্থ। আল্লাহ, তুমি সুযোগ করে দিও আমি এই জায়গা থেকে বের হতে পারি। কাল যেন পায়ের শব্দ পেলাম। শব্দটা আমার কাছে অপরিচিত নয়, মিলেই আসছে। শব্দটা ধীরে ধীরে বেড়ে চলেছে, তার মানে এই দিকেই আসছে। চোখ দুটো বন্ধ করে ফেললাম। রুমে এসে দেখি নিশি ঘুমিয়ে আছে, তাই আর ডাকলাম না, নিচে চলে আসলাম। এই তো এখনই। নিশির কি অবস্থা এখন? সব ঠিকঠাক চলছে? ওকে, আমি রুমে যাচ্ছি। আমাকে একটু কফি দিয়ে যাও। বিকেলবেলা সবাই সবার কাছে বিজি। হাঁটতে হাঁটতে বাগানে গেলাম। কোনো গার্ডকে দেখতে পারছিলাম না। সবাই কোথায়? পাশে তাকিয়ে দেখি নীল ওদের জন্য কি বোঝাচ্ছে। এই তো সুযোগ পালানোর। দৌড়ো রুমে গিয়ে কাজটা শেষ করলাম।
তারপরে আস্তে আস্তে বের হয়ে চলে আসলাম। কি ভেবেছিলেন মিস্টার নীল, আমি আপনার প্রেমে পড়ার জন্য এসব করেছি? ভাবতেই অবাক লাগে। আমার যা জানার আমি জেনে নিয়েছি, তাই চলে গেলাম। আপনাদের মিন্ট এতটা নিজ আমি জানতাম না। চলে তো আসলাম, কিন্তু কোথায় যাব? বাসায় যাব কিভাবে? আমার কাছে তো টাকাও নেই। হাঁটতে হাঁটতে একটা হসপিটালের সামনে চলে এলাম। আরে, এটা তো ওই হসপিটালটা যেখানে ওই আন্টিটা ছিল। উনি নিশ্চয়ই আমাকে হেল্প করবেন। ওখানেই যাই। আরে, ওই তো আন্টি। আন্টিকে বললাম আমার সমস্যার কথা। উনি আমাকে নিচে গাড়িতে উঠিয়ে ভাড়া মিটিয়ে দিলেন, আর কিছু টাকা হাতে দিলেন। আমি আন্টিকে জড়িয়ে ধরলাম। খুব মিস করবো আন্টি তোমাকে, আর তোমার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আন্টি ড্রাইভারকে কী যেন বলে চলে গেলেন। কি বলছো তুমি এসব? তাড়াতাড়ি সবাই খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। দাও তো দেখি। যখনই চিরকুটটা হাতে নিয়ে খুলতে লাগলাম, কল এলো। কি হচ্ছে বলো? স্যার, সেই ছেলেটা পালানোর চেষ্টা করেছিল, যদি আবার পালিয়ে যায়। ওকে, আমি আসছি। চিরকুটটা খাটের উপর রেখে চলে গেলাম। বলো, কেন আমাকে ফলো করছিলি? স্যার, আমি ফলো করি নাই। তাহলে আমাকে দেখে দৌড়ে পালাচ্ছিলি কেন? এমনি। তোতলাচ্ছিস কেন? বল, কেন ফলো করছিলি? কে পাঠিয়েছে তোকে? আমি এমনি আপনাকে দেখতেছিলাম, আমার কেউ পাঠায় নাই স্যার। তোকে শেষ করতে আমার বন্দুকের একটা গুলি যথেষ্ট, পুরোটাই লোড করা। সব বলবি না উপরে চলে যাবি? স্যার, আমার কেউ পাঠায় নাই স্যার, আমাকে কেউ পাঠায় নাই। ওকে, তাহলে উপরে যাওয়ার জন্য তৈরি হ। স্যার, আমার বউ বাচ্চা আমার ছাড়া বাঁচবো না স্যার, দয়া করে এমন করবেন না। তাহলে বল। এইভাবে অনেক সময় পর ওই ছেলেটার মুখ খুলল। রফিক স্যারের বড় পোলাই পাঠাইছে আমারে। আমি জানতাম চাচ্চু তুমি আমার পিছু ছাড়বে না। আমার সাথে লড়াইতে জিততে পারছো না, তাই নিজের ছেলেকে লাগিয়ে দিয়েছ। কতদিন আমাকে ফলো করছিস? ওই মাইয়ারে মাইরা ফেরানোর পর থাইকা। কোন মেয়েটাকে? স্যার, একদিন একটা মাইয়া আপনার ফলো করণের লাইগা পাঠাইছিল। মাইয়াটা কইল আপনি নাকি একটু হলে ট্রেনের ভেতর ধরে ফেলতেন, তাই সে আপনার আগের স্টেশনে নেমে গিয়েছিল। আর সে যখন বড় স্যারকে এইসব বলতেছিল, তখন পেছন থাইকা ছোট স্যার ওই মায়ারে গুলি কইরা মাইরা ফেলাইছে। তার মানে আমি ঠিকই ধরেছি, কেউ ফলো করছিল। ওকে, তুই এখানেই থাক বলেই চলে আসলাম। সরি নিশি, তোমার কোনো দোষ ছিল না। শুধু আমার ভুলের জন্য তোমার এত বড় ক্ষতি হলো। খাটের ওপর বসতে গিয়ে চিরকুটটা চোখে পড়ল। এটা তো পড়া হয়নি। হাতে নিয়ে পড়া শুরু করলাম। মিস্টার নীল চৌধুরী, আপনি হয়তো অনেক বড় লোক, প্রভাবশালী লোক একজন। আপনার বাড়ি গাড়ি এত ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুরই আপনার অভাব নেই। কিন্তু একটা জিনিসের খুব অভাব। আপনি হয়তো বুঝতে পারছেন না, তাই না? যারা এত কিছু আছে তার আবার কিসের অভাব? হ্যাঁ, অভাব। আপনার সুন্দর একটা মনের অভাব। আপনার এই মনে কোনো দয়া মায় নেই, কিচ্ছু নেই। আছে শুধু অহংকার। আর আপনি কি জানেন, অহংকার পতনের মূল। আপনি মনুষ্যত্বহীন মানুষ। যার মনুষ্যত্ব আছে তাদের দ্বারা মানুষের উপকার হয়। আর আপনি, আপনার কারণে মানুষের উপকার নয়, অপকার হয়। আমার হয়েছে, আমার অপকার হয়েছে। আপনার সামান্য একটা ভুলের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। শুধু আপনার ভুলের জন্য। একবারও কি ভেবে দেখেছেন আমার কি হবে? যে মেয়েটা এতদিন বাইরে ছিল, তাকে সমাজ মেনে নেবে কিনা, তার থেকে আঙুল তুলবে কিনা? আপনি কি ভাববেন? আপনি কেন ভাববেন, তাই না? শুধু তাই নয়, আপনার জন্য আমাকে সমাজ এখন ধিক্কার দিচ্ছে। কি দোষ ছিল আমার? আমার তো কোনো দোষ ছিল না। তারপরও আমি দোষী, সমাজের কাছে দোষী। আপনার কি আসে যায় তাতে, তাই না? কিচ্ছু না। আর আমার 2 বছরের কষ্টগুলো লেখাপড়ার ফল আজ বিফলে, তাও শুধু আপনার জন্য। একদিকে এসেছেন ভালো হয়েছে, আপনার মতো বড় লোকদের, ভালো মুখোশধারী লোকদের ভালো চিনতে পারলাম, জানতে পারলাম আপনারা কত নিচু মনের মানুষ। আপনি সেদিন কি বলেছিলেন? আমি আপনাকে কাছাকাছি রেখেছি আপনার গলায় ঝোলার জন্য। আপনাকে কাছে রাখতে চেয়েছিলাম সেই জন্য। আমাকে কেন নিয়ে এসেছেন তা জানার জন্য। আর হ্যাঁ, তারাই আপনাদের মতো লোকদের গলায় ঝুলে পড়ে, যাদের মনুষ্যত্ব নেই, যারা লোভী তারা।
আপনি আমাকে ধরে নিয়ে যাওয়ার ভুলটা হয়তো এখনও খুঁজে বের করতে পারেননি নিশ্চয়ই। জেন্টসকে জিজ্ঞাসা করবেন, সব পেয়ে যাবেন। আশা করি তাতে আপনার ভুলটা ভাঙবে। ভবিষ্যতে এইসব ভুল করার আগে একটু চিন্তা ভাবনা করে তারপর কাজ করবেন। জানেন আমার ভাগ্যে কী আছে। আপনার ভুলের জন্য মাসুল দিতে হবে আমার। এই আপনাদের মনুষ্যত্ব। আল্লাহ হাফেজ, নিশি। চিরকুটটা পরে আমার মুখের ভাষা যেন হারিয়ে গেছে। আমি কিছুই বলতে পারছি না। আজ আমার ভুলের জন্য মেয়েটার জীবনটা এলোমেলো হয়ে গেল। এর প্রায়শ্চিত্ত আমি কিভাবে করব? আমি যে মরেও শান্তি পাবো না। আমাকে ক্ষমা চাওয়ার একটা সুযোগও দিলে না নিশি। আমি কোথায় খুঁজবো তোমায়? জিন্স থেকে সব শুনলাম। আমাকে ক্ষমা করে দিও নিশি। আরে এইটাই তো রহমান চাচার মাইয়াটা। আরেকজন বলতে লাগলো, গ্রামবাসীদের সবার কথাগুলো শুনে আমার চোখের পানি রাখতে পারছিলাম না। দৌড়ে বাড়ির দিকে চলে আসছিলাম। কী রে, আমাদের বাড়িতে এত মানুষ কেন? মানুষের এত ভিড় ঠেলে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে যা দেখলাম, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার বাবা আমাকে একা করে চলে গেছে। আমার কথা বলার শক্তি হারিয়ে গেছে। চোখ দিয়ে অযথারা বন্যা বইছে। মা পাগলের মতো প্রলাপ করছে। দৌড়ে মাকে গিয়ে জড়িয়ে ধরলাম। মা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। বললেন আমি কলঙ্কিনী, আমি কালনাকিনী। আমাকে আমার বাবার মুখটাও দেখতে দেয়নি গ্রামবাসীরা। সবাই বলেছে আমি পাপী। আমি চিৎকার করে বলছি, আমি কোনো দোষ নেই, আমি কোনো দোষ করিনি। আমার কথা তোমরা শোনো। কেউ শুনিনি আমার কথা। আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে সবাই। আমি যখন বেরোচ্ছিলাম তখন আমার মা একটা দা দিয়ে এসে বলল। মার কথাগুলো শুনে আর থাকতে পারছিলাম না। দৌড়ে চলে এলাম বাইরে। সবাই আমার দিকে তাকিয়েছে। আমি কাঁদছি আর হাঁটছি। কথা শুনে সামনের দিকে তাকালাম। এই যে নীরা, আমার বেস্ট ফ্রেন্ড। কি করেছি আমি? তারপর নীরা যা বলল তাতে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল মনে হয়। কি বলছিস সেগুলো তুই? কিন্তু আমি তো চিঠি দিইনি। আমি কেন চিঠি দিব? আচ্ছা, চিঠিতে কি লেখা ছিল তুই জানিস? ভালোবাসি আমি? নীরা, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তুই তো এগুলো বিশ্বাস করিস বল? তারপরে নীরাকে সব খুলে বললাম। না রে নীরা, আর কিভাবে বাড়ি যাব? একটা অনুরোধ রাখবি? মা যখন একটু সুস্থ হয় তারাই আমার ঘটনা বলেই চলে আসলাম। আমার যে আবারও কান্না পাচ্ছে। কোথায় যাব আমি? হঠাৎ হাত থেকে কে যেন পড়ে গেল। তাকে দেখতে আন্টির কার্ডটা। আন্টির কাছেই যাই। ওনার কাছে আশ্রয় চাইলে উনি ফিরিয়ে দেবেন না নিশ্চয়ই। চলে এলাম আন্টির বাসায়। আন্টিকে সব খুলে বললাম। কাঁদিস না রে মা, তোর পাশে আমি আছি। ধৈর্য ধর, আল্লাহ তোর পরীক্ষা নিচ্ছে। আজ থেকে আমি আর একা না, আমার মেয়ে আছি। আমার সাথে কি থাকবি না আমার কাছে? এর কিছুদিন পর নিশির পড়ালেখা আবার শুরু হলো এক নতুন জীবন। কিন্তু নিজের মা ভাইকে ছাড়া আর কেমন ভালো থাকা যায়? তারপরও সবার সামনে। কিন্তু রাতের অন্ধকারে চোখের পানি তার সঙ্গী। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। পরীক্ষা ভালোভাবেই দিল। লাস্ট প্র্যাকটিক্যালের পরীক্ষার দিন কলেজ থেকে বের হলাম। কিরে, এখানে তো ভিড় কেন? চল তো দেখি। গিয়ে দেখলাম একটা লোক অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, কিন্তু কেউ ধরছে না। মুখ রক্তে রঞ্জিত হয়ে আছে, যার জন্য মুখটাও বোঝা যাচ্ছে না। কি হলো, আপনার ওনাকে হাসপাতালে নিচ্ছে না কেন? কেউ আগাচ্ছে না দেখে আমি কিছু স্টুডেন্ট মিলে তাকে হসপিটালে নিয়ে গেলাম। আন্টি যে হসপিটালে কাজ করতো ওই হসপিটালে নেওয়ার ব্যবস্থা করলাম। ওই হসপিটালে অনেক ডাক্তারই এখন আমার পরিচিত। আন্টির সাথে যেতাম। আন্টির বয়স হয়েছে তাই ছেড়ে দিয়েছে। ওনাকে ভর্তি করে আমরা চলে আসলাম। সবাই আগামীকাল একবার ওনাকে দেখতে যাব। কি বলিস তোরা? চলে আসলাম বাসায়। সকালবেলা। কি রে, এত সকালে কোথাও বের হচ্ছিস শুনি? আরে আন্টি, তোমাকে তো বলাই হয়নি।
কাল এক্সাম দিয়ে বাসা আসার সময় দেখি একটা লোক অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। কিছু লোক লাগিয়ে দিলাম। ও কখন কোথায় যায় সে খবর আনতো। বিকেলবেলা দোস্ত, ওর একটা ব্যবস্থা করা দরকার। কোনটা? ওই যে দেখ, প্রতিদিন এইভাবে আমাদের ফলো করে। ফলো শব্দটা শুনে কেমন জানি লাগলো। এই ফলোয়ের জন্য আজ আমার জীবনটা এলোমেলো। তুই শিওর যে ওই ছেলেটা ফলো করছে? হ্যাঁ, প্লিজ কিছু কর। আর ওই দিন নিহাল আমার সাথে এইটা নিয়ে ঝগড়া করেছে, বলেছে আমরা নাকি পছন্দ করি, তাই তাকে কিছু বলি না। আচ্ছা চল তো দেখি কী সমস্যা। হ্যাঁ, আপনারা এইভাবে আমাদের ফলো করছেন কেন? কি হলো, চুপ করে আছেন কেন? আর একদিন যদি দেখি না, জুতা পাটা করে লম্বা মুখটা একদম গোল করে দিব। ফাজিল কোথাকার, বলেই চলে আসলাম। গাড়ি থেকে নিশির কথাগুলো শুনছিলাম আর হালকা হাসছিলাম। এই ছেলেটার একটা ব্যবস্থা করতে হবে। ফার্স্ট ক্লাস ভালোই হলো, তাই না? দোস্ত, তুই ক্লাসের ভাইয়াকে দেখেছিস? ওয়াও, কথা বলার প্রতিটা ধরন কত সুন্দর। আমার তো একদম হেভি লাগছে। আমি কি নিহাল ভাইয়াকে এই রেকর্ডটা দিব? কোনটা? নীলের কথাগুলো রেকর্ড করেছিলাম, শুনিয়ে। এইটা কখন করলি তুই? ডিলিট কর এখনই। ইস, বইয়ে গেছে আবার। আমি কি ডিলিট করার জন্য করেছি নাকি? কর না দোস্ত, আমি না তোর জানেমান হই। করবো এক শর্তে। ফুচকা পাটি দিবি? ব্ল্যাকমেল হচ্ছে কিন্তু। তাহলে এটা আমার কাছেই থাক, বলেই উল্টো দিকে হাঁটা ধরলাম। এই নিশি, দাঁড়া না প্লিজ, ওকে খাওয়াবো। ডান। আগে খাওয়া, তারপর ডান। এবার তো ডিলিট কর। আল্লাহ গো, এত ঝাল, চোখ দিয়ে পানি পড়ছে। ও মামা, আমি আপনার কোন দিনের শত্রু ছিলাম বলেন তো? এত ঝাল দিলেন যে? দোকানদারের সবাই হাসতে লাগলো। দৌড়ে গিয়ে পানি খেলাম। আল্লাহ, আমি আর জীবনেও ফুচকা খাবো না। আল্লাহ গো, আমার কি খাওয়াইলা? কমন ডায়লগ তোর। আর জীবনে খাবি না। আজ পর্যন্ত কতবার বলেছিস বলতো? কি করব বল, মন যে খেতে চায়, বলেই দুজন হাসতে লাগলাম। আচ্ছা তুই দাঁড়া, আমি বিলটা দিয়ে আসি। ওকে যা। বাসায় চলে আসলাম। কেন জানি মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। বাসায় চলে আসলাম, তখন আন্টি বলল, কি রে, ক্লাস কেমন হলো? হ্যাঁ, অনেক ভালো। মন খারাপ? না, আন্টিকে বলা যাবে না, শুধু শুধু টেনশন করবে। আচ্ছা আন্টি, আমি কিছুদিনের জন্য গ্রামে যাব। কিন্তু যদি কোনো প্রবলেম হয়? কি প্রবলেম হবে? তুমি তো মায়ের সাথে বলে সব কথা ক্লিয়ার করে দিয়েছো। তাহলে? আমি কতবার বলেছি তোর মা আর ভাইকে এখানে চলে আসতে, কিন্তু আসলো না। এবার গিয়ে নিয়ে আসবো, তুমি টেনশন করো না তো। পরে দেখা যাবে টেনশনে তোমার প্রেশার উঠে গেছে, আর আমার চাওয়া হবে না। আচ্ছা, তাহলে খেয়ে রেডি হয়ে নি। কিছুদিনের জন্য গ্রামে চলে গেলে আর তো ফলো করবে না। চলে এলাম গ্রামে, কয়েকদিন থাকো, তারপরে মার ভাইকে নিয়ে চলে যাব। আজ 1 সপ্তাহ পর তোমরা আমাকে বলছো এই কথা? 1 সপ্তাহ ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না স্যার। উনি হয়তো এই বাসায় আর থাকেন না। আসতেই চাইছিল না, কত জোর করে নিয়েছি তুমি জানো। যাক, এবার তাহলে আসা হলো আপনাদের। আন্টি তোমরা কথা বলো, আমি একটু নিশির সাথে দেখা করব। আচ্ছা, আগে ফ্রেশ হতো। আরে আরে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আজব, আমাকে ছাড়েন। কার আপনারা? প্লিজ হেল্প মি। আমি চিৎকার করে বলছিলাম, কিন্তু কোনো লাভ হলো না। গাড়ি থেকে কোনো শব্দ বাইরে শোনা যাচ্ছে না। চোখগুলো বেঁধে দিয়েছে, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহ, আমার সাথেই কেন এটা হলো? চোখগুলো দেখি আমি কারো বেডরুমে। নিজের দিকে তাকালাম, এইবার বুঝি সব হারালাম। চোখ দিয়ে পানি পড়ছে। পাশে তাকাতেই দেখি নীল একটা চেয়ারে বসে আছে। আপনি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলেন নাকি? কি হলো, বলছো না কেন? কেন আবার আমায় এনেছেন? আর কি বাকি আছে আপনার? অনেক কিছু। তাই? কি বাকি আছে আর আপনার? আমার মৃত্যু, তাই তো? আর একবার এই কথাটা বললে তোমার কি করব আমি, তুমি ভাবতেও পারবে না। কি করারই বা বাকি রেখেছেন? আমি জানি নিশি,
আমার একটা ভুলের কারণে তোমার অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু নিশি, আই এম সরি। আমি যখন বুঝতে পারি তখন খুব দেরি হয়ে যায়। আমি কোথায় না কোথায় তোমাকে খুঁজেছি। হাসালেন আমায়। আপনার মুখে সরি? সিরিয়াসলি? আই ক্যান বিলিভ দিস। কি হবে এখন সরি বলে? পারবেন ফিরিয়ে দিতে আমার আগে সেই সম্মান, মায়ের অগাধ বিশ্বাস বন্ধ করতে পারবেন? আপনার সরি দিয়ে সেই সমাজের বুক পারবেন ফিরিয়ে দিতে? আমার বাবাকে পারবেন না। এখন মা, ভাই আর আন্টি ছাড়া আমার কেউ নেই। এখন কি তাদেরকেও ছিনিয়ে নিতে চান? কি হলো, চুপ করে আছেন কেন? জবাব দিন। পারবেন আমার সব কিছু ঠিক করে দিতে? পারবেন না। সো আপনাদের সরিতে আমার কিচ্ছু যায় আসে না। আপনাদের মতো বড় লোকের বিরাট কারবার থাকে জানতাম, কিন্তু কখনো তা আমার জীবনকে প্রভাব ফেলবে আমি কোনোদিনই ভাবিনি। আপনারা আপনাদেরকে নিয়ে থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন। ডোন্ট ডিস্টার্ব মি বলেই চলে যেতে লাগলাম। নিশির হাতটা ধরলাম পিছন থেকে। প্লিজ নিশি, এইভাবে বলো না। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাকে আর ভুল বোঝো না। আমাকে একবার আমার ভুলটা শুধরানোর সুযোগ দাও। সুযোগ? পারবেন আমার মৃত বাবাকে জীবিত করতে? কখনো না। আমার বাবা আমাকে নিয়ে কত স্বপ্ন বুনে রেখেছিল, আর সেই স্বপ্ন আপনার একটা ভুলের জন্য শেষ হয়ে গেছে। আর আপনি বলছেন আমাকে ভালোবাসেন? আপনাদের মতো বড় লোকেরা অনেক কিছু করতে পারে কারণ আপনাদের ব্যাংক ভর্তি টাকা আছে। আর কি বলেন ভালোবাসা? এই একটা জিনিস আপনি বুঝেন, ভালোবাসার জন্য চাই বিশ্বাস। সেই বিশ্বাস নেই আপনার। সেদিন যদি স্টেশনে একটা বার আমার কথা বিশ্বাস করতেন, আজ আমার জীবনটা অন্য প্রকার হতো। বলেই হাতটা ছাড়িয়ে চলে আসছিলাম। দেয়ালে চোখ গেল, আমার ছবি সারা দেয়ালে টানানো। কিছু বললাম না, কারণ এখন যদি কিছু বলতে যাই আর বাসায় ফিরে যাওয়া হবে না। তাই চলে আসলাম। নিচে দেখি নিন্স আর জেন্স দাঁড়ানো, তাদের দিকে তাকিয়ে চলে আসলাম। নিশির কোনো কথার জবাব আমি দিতে পারছি না। আমার এই একটু ভুল যে কারোর জীবনে এতটা ক্ষতি হবে তা জানতাম না। কিন্তু তোমাকে যে আমার চাই, আমার ভালোবাসা দিয়েই তোমার সব কষ্ট দূর করে দেব নিশি, সব দূর করে দেব। কি রে, এত দেরি হলো কেন? আসলে আমার নীলার বাসায় সবাই একটু বাইরে ছিল, আর নীলা একা খুব ভয় পায়, তাই আসতে একটু দেরি হলো। ও আচ্ছা, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। এভাবে কেটে গেল আরও কিছুদিন। অফিসে যাচ্ছিলাম, একটা ছেলের সাথে নিশিকে দেখলাম। খুব হাসাহাসি করছে, রাগে মাথাটা গিজগিজ করছে। পাবলিক প্লেসে কিছু বলতেও পারছি না। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। কী রে, এইটা নীল না? আরে হ্যাঁ, নীলই তো। এত রেগে কার সাথে কথা বলছে? তুমি যাবে এখান থেকে, নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব? তোদের চোখের পানি আমার মন গলাতে পারবে না। চলে যা আমার সামনে থেকে, চলে যা। বলেই চলে আসলাম। সকালে নিশির ব্যাপারটা নিয়ে এমনই মাথা গরম হয়ে আছে, আবার এখন এরা আসছে ন্যাকামি করতে। আমি আর পারছি না এত কিছু সহ্য করতে। আজ নিশির একটা ব্যবস্থা করতেই হবে। আজই তোকে আমার করে নিব, তারপর তোর ভালোবাসা আদায় করে নিব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যালো স্যার, কাজ হয়ে গেছে? ওকে। তুমি ভাবতেও পারবে না নিশি, তোমার সাথে কি হতে যাচ্ছে। আমাকে চেনোনি তুমি। এই নীল যা চায় তাই পায়। নীরবের কাছ থেকে নিশির নাম্বারটা নিলাম, রাতে কল দিলাম। কে রে বাবা এত কল দিচ্ছে? আল্লাহ, তারে কত ধরতে দিয়েছো তুমি? তোর আননোন নাম্বার, তাই রিসিভ করলাম না। সাইলেন্ট মোডে করে শুয়ে পড়লাম। তারপরও কল বন্ধ হচ্ছে না। নীরব কি বলে দিয়েছে নাকি যে আমি নাম্বার নিয়েছি? না হলে কল ধরছে না কেন? কি আর করা যায়, দিলাম টেক্সট। ফোন রিসিভ না করলে আপনারই প্রবলেম, সো ফোনটা রিসিভ করুন। বলে কি বেটা প্লিজ, আমার প্রবলেম? প্রবলেমের বাচ্চা প্রবলেম। দেবার ইচ্ছা মতো কল দে বেটা প্লিজ। আরে আমি কিভাবে বলবো বেটা না বেটি? যাই হোক না কেন, আমার কি? হ্যাঁ, দিলাম ঘুম। আমার ফোন রিসিভ না করার রেজাল্ট তুমি হাড়ে হাড়ে টের পাবে মিস নিশি। ইচ্ছে মতো ফোন দিলাম, রিসিভ করেনি। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। এত ভাব, তোমাকে একবার আমার করে পাই তখন বুঝাবো। সকালবেলা
কিরে ওঠ, আর কতক্ষণ ঘুমাবি? মা আর একটু। না, এক্ষুনি ওঠ, কোচিংয়ে দেরি হয়ে যাচ্ছে কিন্তু, পরে আমাকে কিচ্ছু বলতে পারবে না। ও মা, তোমার জন্য আর ঘুমাতেই পারলাম না। OMG, 9:30 মা, আর ওকে ডাকছিলে না কেন? দূর সরো, বাইরে বলো বাইক বের করতে। নিলয় কি বাসায় আছে যে তোকে দিয়ে আসবে? ও, আমার তো মনেই নেই, ভাইয়াটাও নেই। কেন যে মালয়েশিয়া চলে গেল। পরে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে আসলাম। কি ব্যাপার মামা, এখানে থামালেন কেন? ওই যে গাড়ি থামাতে বললেন। তাকিয়ে দেখি নীল গাড়ি থেকে নামছে। ও আল্লাহ, আজ সকাল সকাল কার মুখ দেখলাম। মামা, আপনি জানতো? নামো। আপনার কথা আমি কেন শুনবো? রাস্তা ছাড়েন, আমার কোচিংয়ে দেরি হয়ে যাচ্ছে। নামো। না, নামো না আমি। মামা, জানতো? আমি কেমনে যামু গাড়ি না সরালে? কি হলো, গাড়ি সেট করুন। রিক্সার কাছে গিয়ে একদম সোজা কোলে নিয়ে নিলাম। আরে আরে, কি করছেন? নামান আমাকে। আরে এ তো দেখি কোনো কথাই শুনছে না। আমি কিন্তু এবার চেঁচাবো, নামিয়ে দিন আমাকে। গাড়িতে বসে গাড়িটা লক করে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিলাম। আরে এইটা আবার খুলে না কেন? আল্লাহ গো, আবার কি যন্ত্রণায় ফাঁসাইলা। দূর, ঘুমটাই বেশ ছিল, কেন যা উঠছিলাম। আরে এইটা তো খুলছে না। ও মা গো, অনেক কষ্টে করলাম। যেই নামতে যাব আবার। আরে আবার কি হলো? অযথা চেষ্টা করে লাভ নেই, এইটা খুলবে তখন যখন আমি চাইব। আপনি আমার সাথে কেন আমার করছেন? আমি কি ক্ষতি করেছি আপনার? অনেক কিছু। কি অনেক কিছু? হ্যাঁ, কোথায় যাবে বলো? জাহান্নামে। কি বললে? আবার বলো, শুনতে পাইনি। জাহান্নামে যাব। জাহান্নামকেই ঢাকাতেই আছে? কই, আমার তো জানা নেই। চুপ করে রইলাম। আরে আবার কোন হারামজাদা ফোন দিছে? জাহান্নামের 4র্থ পর্যায়ে আছি। জাহান্নামের শেষ কথা বলবো তোর সাথে। নিশির কথা শুনে হালকা হাসছিলাম। ফোন রেখে নীলের দিকে তাকিয়ে দেখে নীল হাসছে। এ বাবা, এবার হাসতেও জানে, রাক্ষস একটা। বাট হাসিটা দারুণ। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বাইরে তাকিয়ে দেখি কোনো গ্রামে নিয়ে এসেছে। ওয়াও, কি সুন্দর পরিবেশ। আমার মনে হলো আমি স্বপ্নে ডুবে আসি। পাশে তাকাতে স্বপ্নটা মারা গেছে। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি রাক্ষসের সাথে এসেছি। সরি, রাক্ষস আমাকে নিয়ে এসেছে। একটা পুকুর পাড়ে গাড়িটা থামলো। কি হলো? নামো, নাকি আবার কোলে উঠাবো? মুখটা একটা ভেঙচি কেটে নেমে এলাম। পুকুর পাড়ে নরম ঘাস, কি সুন্দর নারিকেল গাছের সারি সারি, খুব ভালো লাগছে। কিন্তু এই রাক্ষস এই জায়গা ছিল কিভাবে, আর আমাকে নিয়ে এলো কেন? আরে এ তো দেখছি হেঁটেই সময় শেষ করে দেবে। হাতটা টান দিয়ে আমার পাশে বসালাম। হাতে এত জোরেই টান দিল, একটুর জন্য হাতটা হয়তো ছিঁড়েই যায়নি। নিশি বসার সাথে সাথেই ওর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। আরে এইটা কি পাগল হয়ে গেছে নাকি? কি হলো, এইভাবে পা নাড়াচ্ছ কেন? উঠুন আপনি। না, উঠবো না। আর একবার নাড়ালে দেখবে কি করি আমি। বললেই হলো। আমি আরও ইচ্ছা মতো পা নাড়াতে থাকলাম। তারপর যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পা নাড়াচ্ছেন বলে উঠে আমার গালে একটা কামড় বসিয়ে দিল। আহা, এটা তো দেখছি সত্যিই রাক্ষস। আমার ধারণায় ঠিক। আল্লাহ, এই কার পাল্লায় পড়লাম আমি? নিশি, একবার কি আমাকে সুযোগ দেওয়া যায় না? আমি তোমাকে ভালোবেসে সব কষ্ট দূর করে দেব।